আপনারা জানেন যে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশে আসবেন এবং তিনি বাংলাদেশে সফরকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক পাড়া ইতিমধ্যেই সরগম হতে শুরু করেছে। বিশেষ করে আওয়ামী লীগের পাড়াটা এখন একটু ব্যতিক্রম হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভিউয়ার্স? আশা করি ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো ভিউয়ার্স, ডোনাল্ড লু আসতেছে বাংলাদেশে। তো ডোনাল্ড লু বাংলাদেশে আসতেছে, এই জন্য কিন্তু বাংলাদেশের তোলপাড় সৃষ্টি হয়েছে। তো ডোনাল্ড লু কে? অনেকে হয়তো ডোনাল্ড লু সম্পর্কে জানেন না। ডোনাল্ড লু যে দেশে যায়, ডোনাল্ড লুকে যে দেশে পাঠানো হয়, যে দেশে ভোটের আগে আগে নতুন সরকার গঠন হবে কিংবা ভোট নিয়ে কোনো সমস্যা হলে সেই দেশেই কিন্তু ডোনাল্ড লু যায়। তো ডোনাল্ড লু সম্পর্কে কথা বলেছে আমাদের ফয়জুল হক স্যার। তো আপনাদেরকে সেই ভিডিওটি দেখাবো। তো অনেক ইম্পর্টেন্ট একটি ভিডিও, অবশ্যই আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে ভিডিওতে নিয়ে যাব। তো ভিডিওতে যাওয়ার আগে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন শুনছেন সবাইকে ঈদ মোবারক, শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা জানেন যে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশে আসবেন এবং তিনি বাংলাদেশে সফরকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক পাড়া ইতিমধ্যেই সরগম হতে শুরু করেছে। বিশেষ করে আওয়ামী লীগের পাড়াটা এখন একটু ব্যতিক্রম হয়ে গিয়েছে। আপনারা জানেন এই ডোনাল্ড লু কিন্তু কয়েক মাস আগে বাংলাদেশে জানুয়ারিতে সম্ভবত তিনি সফর করেছিলেন এবং সেই সফরের সময় আমরা দেখেছি যে ডোনাল্ড লুকে কেন্দ্র করে আওয়ামী লীগ বিভিন্ন ধরনের মিথ্যা বিবৃতি দিয়েছিল জনগণের কাছে এবং জনগণকে বোঝাতে চেয়েছিল যে ডোনাল্ড লু এসেছে তাতে কি হয়েছে, ডোনাল্ড লু আমাদের জন্য এটা করবে সেটা করবে, র্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে, র্যাবের উপরে যে অন্যায়ভাবে তারা যে ক্রসফায়ার থেকে বাংলাদেশের মানুষকে হত্যা করেছে, এই সব কিছু বিষয়ে জেনে শুনেও নাকি মার্কিন নীতির পরিবর্তন হতে যাচ্ছে। তারা ডোনাল্ড লুর মাধ্যমে জানতে পেরেছেন যে বাংলাদেশের যথেষ্ট ইমপ্রুভ হয়েছে এবং এ ধরনের অনেক কথা শুনেছি। ব্যবসা বাণিজ্য বিভিন্ন ধরনের ইমপ্রুভমেন্টের বিষয়গুলো তারা সেখানে তুলে ধরেছে এবং এক প্রকার তারা বুঝাতে চেয়েছে এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার যে ডোনাল্ড লু যখন বাংলাদেশে সফর করেছে সেই সফরটায় বাংলাদেশ সরকারই লাভবান হয়েছে। আমরা তখনও সমালোচনা করেছিলাম, আমরা তখনও বলেছিলাম যে বাংলাদেশের এই ফ্যাসিস্ট সরকারের হৃৎপিণ্ড টেস্ট করার জন্য মূলত এই ডোনাল্ড লু তখন সফর করেছে এবং ডোনাল্ড লু যেখানে সফর করে সেখানে যে একটি পরিবর্তনের আভাস লাগে সেটা দেশে বিদেশে আন্তর্জাতিক পরিমণ্ডলে আপনারা ইতিমধ্যেই জানতে সক্ষম হয়েছেন বা বিভিন্ন দেশের আশেপাশের দেশগুলোর দিকে তাকালে আপনারা সেটা জানতে বা বুঝতে সক্ষম হবেন। কারণ ডোনাল্ড লুকে পাঠানো হয় সেই সকল দেশেই যেই সকল দেশে রাজনৈতিক অস্থিরতা, যেই সকল দেশে মানুষ ভোট দিতে পারে না, যে সকল দেশে নতুন সরকার প্রতিষ্ঠা করা প্রয়োজন, জনগণের অধিকার প্রয়োজন, সেই দেশেই কিন্তু এই ডোনাল্ড লুরা বা মার্কিন একটি উচ্চ মহলের একটি গ্রুপকে সবসময় সফরে পাঠানো হয়। যাই হোক, সেই জানুয়ারির সফর নিয়ে আমি কথা বলছি। তার আগে যে কথাটা বলতে চাই, নতুন করে ডোনাল্ড লু আবার ঢাকাতে আসবেন এবং এই শব্দটা, এই তথ্যটা যখনই জানতে পেরেছেন যে আগামী মাসেই তাদের একটি উচ্চ মহলের পরিকল্পনা আছে যে 3 দিনের একটি রাষ্ট্রীয় সফরে এখানে তারা আসবেন এবং তারা এদেশের বিভিন্ন নির্বাচন এবং পদ্ধতি নিয়ে আলোচনা করবেন, আগামী সংসদ নির্বাচন কিভাবে অনুষ্ঠিত করা যায়, কিভাবে হবে সেই বিষয় নিয়ে। কিন্তু তাতে আওয়ামী লীগের ভাষ্য অনুযায়ী জানুয়ারি মাসে তারা যেভাবে বিবৃতি দিয়েছিলেন তাতে ডোনাল্ড লু আসলে হাঁটু কাঁপাকাঁপি শুরু করার কথা ছিল বিএনপির, জামাতের, বিরোধী মতের মানুষের বা যারা গণতন্ত্র চায় তাদের। কিন্তু আমরা এই গত কয়েকদিন পর্যন্ত পরিলক্ষিত করছি যে ডোনাল্ড লু আসার সংবাদে ইদানিং আওয়ামী লীগ খুব অসুস্থকর বোধ করছেন এবং তারা খুব বিব্রতকর একটি অবস্থায় পড়েছেন। তারা যেই বক্তব্যগুলো আগে দিয়েছেন সেই বক্তব্যের সাথে বর্তমান ডোনাল্ড লুর সফরকে তারা যদি এক মনে করতেন তাহলে তাদের এই হাঁটু কাঁপাকাঁপি হতো না। কারণ পূর্বে তারা কিন্তু এই ডোনাল্ড লুকে ছাপাই গিয়েছেন। ডোনাল্ড লু যখন সফর করেছে তাকে মুহূর্তের জন্য বিরোধী মতের কোনো লোকদের সাথে দেখা করতে কিন্তু এই আওয়ামী লীগ সরকার দেয়নি। আপনারা জানেন যে মাত্র 24 ঘন্টার সম্ভবত একটি সফরে, সেই সফরের মধ্যে ডোনাল্ড লুকে শুধুমাত্র আওয়ামী লীগের কয়েকজন নেতারাই পরিবেষ্টিত করে রেখেছিলেন, কারো সাথে দেখা সাক্ষাৎ করতে দেওয়া হয়নি। এই রাতের বেলা তাদের আওয়ামী লীগেরই নেতা তার বাসায় সাক্ষাৎ, দিনের বেলা সাক্ষাৎ, আপনার পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং আপনার শেখ হাসিনা এই জাতীয় লোকজন ছাড়া কারো সাথে আমাদের সেই সময়কার কিন্তু সাক্ষাৎ হয়নি। তো আজ আমরা জানি যে আগামী কয়েকদিনের মধ্যে বাংলাদেশে
একটি সফরে আসবেন ডোনাল্ডো সহ উচ্চপদস্থ মার্কিন একটি গ্রুপ আসবেন, যারা আসবেন আগামী নির্বাচন ব্যবস্থা এবং বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার সংস্কার কিংবা বাংলাদেশের জনগণের নির্বাচনের উপরে আস্থা ফিরিয়ে আনা এবং জনগণ কীভাবে নির্বাচনে যেতে চায় সেটাকে সশরীরে মাঠে এসে তারা পর্যবেক্ষণ করতে চায়। তো তারা জানে যে এদেশের ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার অবৈধভাবে ক্ষমতায় এবং তারা কোনো অবস্থায় কোনো মানুষকে রাষ্ট্র ক্ষমতায় সঠিকভাবে আসতে দিবে না, এদেশে ভোটাধিকার নেই, এই শব্দগুলো সম্পর্কে তারা কিন্তু সম্যক জ্ঞান রাখে। এবং বাংলাদেশের জনগণ যে আওয়ামী লীগের বিপক্ষে যে কোনো ব্যক্তি দাঁড়াইলে এখনও যদি ফেয়ার ইলেকশন হয় সেক্ষেত্রেও যে আওয়ামী লীগ পরাজিত হয় এই তথ্যটা কিন্তু তাদের কাছে আজকের পর্যন্ত আছে। তো ডোনাল্ডোর আগামী সফরটা আওয়ামী লীগের জন্য একটি কষ্টদায়ক, আওয়ামী লীগের বুকে একটি তীর মারার মতো আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি। কারণ হচ্ছে হঠাৎ করে এই ডোনাল্ডো আসার কারণে আওয়ামী লীগ নিজেরা অস্বস্তি বোধ করছেন এবং সরকারি পাড়ায় কিন্তু সেটা পরিলক্ষিত হয়েছে। আপনারা একটা বিষয় নিশ্চয়ই জানেন যে ডোনাল্ডোর গত জানুয়ারির সফরের সময় যেই বক্তব্যগুলো বিবৃতিগুলো ডোনাল্ডো নিজেও দেয়নি সেই বক্তব্যগুলোও কিন্তু সরকার সাজিয়ে সাজিয়ে দিয়েছিল। সরকার কিন্তু বলার চেষ্টা করেছিল যে আমাদের ডোনাল্ডোর সফরের সফলতা হচ্ছে এই, ডোনাল্ডো আমাদের এখান থেকে চলে যাওয়ার পরেই দেখা যাবে যে র্যাবের উপরে যে নিষেধাজ্ঞা আছে সেটা সরকারের মানে আমেরিকার পক্ষ থেকে তুলে নেওয়া হবে। তারা বলেছেন যে বাংলাদেশের এই শেখ হাসিনার সরকারের উপরে আস্থা রেখেছেন ডোনাল্ডো এবং তার টিম, এ ধরনের বিভিন্ন মিথ্যা বিবৃতি কিন্তু তখন তারা দিয়েছে। কিন্তু আমরা কি দেখতে পেলাম, যে আমরা দেখতে পেলাম দীর্ঘ সেই সময় থেকে আজ পর্যন্ত আপনি দেখেন প্রায় জানুয়ারি, আজকে হচ্ছে জুন চলছে এবং জুনের একদম শেষ দিন সম্ভবত, তাহলে সেই জুন মাসের সময় জুলাই মাসের শুরুতে এসে আপনার প্রায় 6 মাস পরেও বাংলাদেশের আজকের অবস্থা হচ্ছে কি, যে সেখানে এখন পর্যন্ত সেই যেই বিষয়গুলো আওয়ামী লীগ তখন মিথ্যাচার করেছে তার একটা জিনিসও কমন পড়েনি। বরং আমরা কি হয়েছে, আমরা আগে ছিলাম র্যাবের উপরে নিষেধাজ্ঞা, এখন আমরা খেয়েছি ভিসা নীতির উপরে আপনার নতুন করে ভিসা নীতি আরোপ এবং রাজনৈতিকভাবে বিভিন্ন বক্তব্য এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি সহ আজকের সিনেটর সদস্য সহ বিদেশি বিভিন্ন সংস্থা সহ আপনার এই ইউরোপ, আমেরিকা, কানাডা এবং অস্ট্রেলিয়া এই সকল রাষ্ট্র থেকে আজকের দিন দিন গণতন্ত্রের জন্য তারা স্লোগান তুলছে। তো সেখান থেকেই মনে হচ্ছে যে এই ডোনাল্ডোর সফর পরবর্তী সময়ে বাংলাদেশের বিষয়ে তাদের যে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন, যেটা তারা নিতে চাচ্ছেন সেটা তারা নিয়ে ফেলেছেন এবং নেওয়ার কারণেই আওয়ামী লীগ কিন্তু আজকের এক ধরনের কোণঠাসা হয়ে যাচ্ছে এবং বাংলাদেশের বিরোধী মতের মানুষরা একটু হলেও রাজনীতিতে মাঠে ময়দানে বিচরণ করার সুযোগ পাচ্ছে। এবং বিশেষ করে সেটা আপনারা গত কয়েকটি অনুষ্ঠান দেখলেই বুঝতে পাবেন, যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সারা বাংলাদেশব্যাপী তারুণ্যের সমাবেশ, একটা জায়গায়ও আমার জানা মতে এখন পর্যন্ত আওয়ামী লীগ গুলি ছুটতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। কারণ এই গুলিগুলো তারা আগে যেভাবে আনন্দে স্বাচ্ছন্দ্যে করতো, এখন সেই আনন্দ স্বাচ্ছন্দ্য তাদের কাছ থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে গিয়েছে, সেইভাবে অনধিকার চর্চা কিন্তু তারা করতে পারছে না। দ্বিতীয় দেখেন জামাত ইসলামের যে ঐতিহাসিক একটি প্রোগ্রাম তারা করেছে, যেই জায়গাটায় জামাতকে এদেশে হারাম মনে করেছে, এদেশের সবচেয়ে নিকৃষ্ট দল মনে করেছে, যুদ্ধাপরাধী মনে করেছে, সেই জামাত ইসলামকে কিন্তু সাথে নিয়ে তারা কিন্তু সেখানে তাদেরকে বাধ্য হয়েছে একটি সমাবেশ করতে দেওয়ার। এবং জামাত কিন্তু সেখানে তাদের সফলতার সাথে সেই প্রোগ্রাম করে বীর দর্পে বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে এবং তাদের আইনজীবী সহ তারা কিন্তু এখন ওই অবস্থায় নেই যেটা আগের সেই কঠিনতম পরিস্থিতিতে ছিল। তো সেখান থেকে মানে আজকের বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারি যে ডোনাল্ডোর গত সফরটাই মূলত ছিল এরকম যে বিরোধী মতের মানুষদেরকে আজকের একটু জায়গা তৈরি করা এবং জায়গা তৈরি করতেতে তারা কিন্তু সেই অবদানটা রেখেছেন এবং সে কারণে আজকের বাংলাদেশে গণতন্ত্রের একটু হলেও সূর্য উদিত হচ্ছে বলে আমরা মনে করছি এবং দেখছি, যেটার প্রমাণ হয়তো দিন দিন আরও নতুন করে বৃদ্ধি পাবে। যাই হোক বন্ধুরা আমরা যে কথাটা বলতে চাই যে আজকের নতুন করে যে ডোনাল্ডো সফরে আসবেন, এই সফরে আপনাদের আমাদের খুশি হওয়ার কারণটা কি, বা আমাদের সফলতার কারণ কি, বা সরকার বেজার হওয়ার কারণ কি? সরকার এত উদ্গ্রীব কেন? সরকার যে রাষ্ট্রীয় সফরে বিদেশি লোকজন আসলে তো তাদের তো খুশি থাকার কথা, যে কোনো রাষ্ট্রের মেহমান আসলে তারা তো সেটাকে ওয়েলকাম জানানোর কথা। কিন্তু ডোনাল্ডোর মতো লোক যখন আসে বা উচ্চপদস্থ কোনো ব্যক্তিরা যখন বাংলাদেশের এই কঠিন সময়ে আসছেন, তখন তারা সরকার বিচলিত হওয়ার অন্যতম কারণ হচ্ছে সরকার যেভাবে চুরি করে আবার ক্ষমতায় থাকতে চাচ্ছে, ক্ষমতায় আসতে চাচ্ছে, সেই চুরি করার জায়গা থেকে তাকে ফেরত যেতে হচ্ছে। তিনি আর চুরি করতে পারছেন না, তিনি আর চুরি করতে পারবেন না, চুরির যে কোনো রাস্তা সব কিছু বন্ধ হয়ে গিয়েছে এবং এই বন্ধ করার জন্য যা যা প্রয়োজন তাই ডোনাল্ডো সহ ডোনাল্ডোর সংস্পর্শে আশেপাশে অবস্থানকারী প্রত্যেকটি নাগরিক এবং সেই দেশের রাষ্ট্রপতিরা কিন্তু আজকের প্রেসিডেন্ট সহ প্রধানমন্ত্রী সহ তারা কিন্তু চাচ্ছে যে এদেশে একটি গণতন্ত্র প্রতিষ্ঠা হোক। এখন আওয়ামী লীগের জন্য
এটাই কষ্টের কারণ যে আমরা এত ডলার খরচ করছি, আমরা এত তোমাদের পায়ে হাত পায়ে ধরছি, আমরা তোমাদের সবচেয়ে সুযোগ সুবিধা বেশি দিচ্ছি, আমরা তোমাদের রাষ্ট্রে ভিজিট করার জন্য প্রায় যেখানে যাওয়ার কথা ফর এক্সাম্পল হিরো আলমের সেখানে পাঠানো হচ্ছে শেখ হাসিনাকে। মানে আপনাদেরকে উদাহরণের জন্য বুঝালাম যে একজন সচিব, একজন নিম্নপদস্থ কর্মকর্তার যেই রাষ্ট্রে যাওয়ার কথা ভিজিট করতে, সেই জায়গায় শেখ হাসিনা রিপ্লেসমেন্ট নিয়ে যাচ্ছে, তারপরেও সেখানে সম্পর্ক উন্নতি হচ্ছে না। এই জিনিসটা আসলে তাদেরকে ভাবিয়ে তুলেছে যে আসলে এখন সে কারণে আওয়ামী লীগ বিচলিত হয়ে পড়েছে, আওয়ামী লীগ অস্থির হয়ে পড়েছে যে আমাদের এই মুহূর্তে করণীয় কি আছে। আওয়ামী লীগ কিন্তু প্রতিটা মুহূর্ত চাচ্ছে, এখনো চাচ্ছে, অন্তঃকরণে তারা চায় যে শেষ নিঃশ্বাসটা পর্যন্ত যাতে তারা অন্তত পক্ষে ভোট চুরি করতে পারে, জনগণের অধিকারকে নস্যাৎ করতে পারে, জনগণের উপরে চেপে বসতে পারে, জনগণের উপরে আবারও সেই অস্ত্রের লেলিখিলায় মেতে উঠতে পারে। এখন কয়েকটা দিনের জন্য তারা ভ্যাগ ধরার চেষ্টা করেছে, জাস্ট একটু নীরব মানে পর্যবেক্ষকের ভূমিকা পালন করছে, কিন্তু অন্তঃকরণে মূলত আওয়ামী লীগ চাচ্ছে যে আনটিল এন্ড অফ দ্য ডে পর্যন্ত তারা অবৈধভাবে ক্ষমতায় থাকার কোনো উপায় তারা করা যায় কিনা। সে কারণে কিন্তু তারা দেশে বিদেশে এজেন্ট নিয়োগ করেছে, যেটা পররাষ্ট্রমন্ত্রীর গত কয়েকদিন আগের একটি বক্তব্যে আপনারা দেখেছেন। উনি কিন্তু স্পষ্ট স্বীকার করেছে, উনি বলেছে আমরা একসময় নিয়োগ দিতাম, এজেন্ট আমাদের ছিল, এখন আমাদের নাই, এগুলো করে আমরা সময় নষ্ট করতে চাই না, আসুন কেউ যাতে এজেন্ট নিয়োগ না দেয়। তার মানে আওয়ামী লীগ এদেশে এজেন্ট নিয়োগ করে বিদেশে বিদেশে টাকা খরচ করেছে, ডলার খরচ করেছে, আপনার আমার টাকাই খরচ করেছে, কিন্তু সেখান থেকে তারা কোনো সফলতা অর্জন করতে পারে নাই। তো আজকের যেই বিষয়টা নিয়ে আমি বলতে চাই সেটা হচ্ছে যে এই ডোনাল্ডোর সফরকে কেন্দ্র করে সরকার এখন এক কঠিন বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছে। সরকার এখন কঠিন অবস্থার মধ্যে থেকে তারা উত্তরণ ঘটাতে চায়। তারা এখন হতভম্ব, ব্যাগা ছ্যাগা দিয়ে যেভাবে মানুষ পড়ে, এই যে সেই অবস্থাটা তারা ধারণ করেছে। তারা এখন ভাবছে যে চুরিটা কিভাবে করবে। চুরি তো আগের 2018 সালে রাতের অন্ধকারে মানে তাহাজ্জুদে রক্তে তারা চুরি করেছে, 2014 সালে দিনের বেলা ব্যালট পেপার ছিনতাই করেছে, মানে 154টা 53টা আসনে তারা বিনা কন্টেস্টে সেখানে নির্বাচন করেছে, এবং তারপরে সরকার ক্ষমতায় আসার পরে বাকি কয়েকটি আসনে তাও কোনো নির্বাচন হয়নি, ছাগল গরু বেড়া নির্বাচনে অংশগ্রহণ করেছে। তো এইগুলো তো আর দ্বিতীয়বার রিপিট করা বাংলাদেশের পক্ষে এখন সম্ভব না। সে কারণে এখন তারা ভাবছে যে আসলে কি করা যায়, ছলে বলে কৌশলে বিভিন্ন দলের মধ্যে সংঘর্ষ জড়িয়ে দিয়ে, সন্দেহ সৃষ্টি করে, বিভিন্ন মানুষদেরকে এবং কাউকে কাউকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে নতুন করে একটি অবৈধ নির্বাচন তারা করতে চায়। কিন্তু সেটা আপনারা জানেন যে ইতিমধ্যেই সেটা শেখ হাসিনা ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে, এবং আমার বিশ্বাস এখন পর্যন্ত শেখ হাসিনা সেখানে হবে না। যদিও মার্কেটে বিভিন্ন ধরনের কথা প্রচলিত আছে যে জামাতের সাথে আতাত আছে, আওয়ামী লীগের চরমনের সাথে আতাত আছে, আওয়ামী লীগের বিএনপি বা অন্য অন্য দলছুট কিছু নেতাদের সাথে আতাত চলছে, কিন্তু আমি এগুলো বিশ্বাস কোনোটাই করি না। এজন্যই করি না, আমি বিশ্বাস করি যারা বাংলাদেশের গণতন্ত্র চায়, যারা বাংলাদেশের মানুষের মুক্তি চায়, স্বাধীনতা চায়, সংগ্রাম চায়, শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ চায়, তারা কখনোই কোনো অবস্থায় আতাতের সাথে সম্পৃক্ত হবে না। কারণ আতাতকারী রাজনীতিবিদদের ইতিহাস কোনোদিন স্বর্ণাক্ষরে লেখা থাকে না, তারা সমালোচিত, তারা রাজনীতির আস্থা করে নিক্ষিপ্ত। যেমনটা জাতীয় পার্টির ক্ষেত্রে আপনি অনেক ক্ষেত্রে ধরতে পারেন। আমিও একজন ব্যক্তিগতভাবে জাতীয় পার্টির সমালোচক হলেও এরশাদ সাহেবের অনেক ভালো গুণের প্রশংসা করি বা বাধ্য ব্যক্তিগতভাবে তাকে শ্রদ্ধাও করি অনেক অংশে। কিন্তু আপনি দেখেন এই জাতীয় পার্টির তাদের অ্যাক্টিভিটিসটা যখন পারপাস সার্ভ করেছে আওয়ামী লীগের জন্য, তারা কিন্তু ধ্বংস হয়ে গিয়েছে। অলমোস্ট বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যেখানে তারা এখন মানে তৃতীয় কোনো প্রার্থী থাকলেও তাদের চেয়ে তারা ঠগে, মানে দ্বিতীয় আর হতে পারে না। আগে যেমন 1 হইতো, 2 হইতো, 3 হইতো, এখন তাদেরকে হতে হচ্ছে নির্বাচনে ফেয়ার ইলেকশন হলেও সেখানে তাদেরকে চতুর্থ পঞ্চম ষষ্ঠ অধিকারে তাদেরকে থাকতে হচ্ছে। এর অর্থ হচ্ছে যে কারোর সাথে কেউ কোনো লিয়াজো করে অন্যায়ভাবে অন্যায় পথে রাষ্ট্র ক্ষমতায় আসার কোনো রাস্তা নেই। যদি সেটা বুঝতে সক্ষম এদেশের রাজনীতিবিদরা হয়, তাহলে কেউ কোনোদিন এই শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাবে না। সেই আস্থা থেকেই আমি বলছি যে বিএনপি, জামাত কিংবা চরমনাই কিংবা অন্যান্য আরও যারা আছেন তারা কোনো অবস্থায় এই শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাবে না। তো এখন শেখ হাসিনা কিন্তু তাদের পায়ের গোড়ায় আর কোনো কিছুটাই বাকি নেই। মাটি যে আমরা বলি যে পায়ের তলায় মাটি নেই, এখন মাটি বলাটাও এখন কঠিন হয়ে যাচ্ছে, যে কারণে ডোনাল্ডোকে তারা ভয় পাচ্ছে। ডোনাল্ডোকে ভয় পাচ্ছে আরও অন্যতম একটি কারণ, ডোনাল্ডো অবশ্য আমি সেই জায়গা থেকে ভিন্ন আমার মতামত আছে, আমেরিকার পলিসি বিভিন্ন দেশে কিভাবে কি হবে না হবে, কিন্তু সাম্প্রতিক সময়ে পাকিস্তানের একটি পরিবর্তনকেও কিন্তু অনেকেই আলোচনায় এনেছেন যে সেখানের পরিবর্তনেও ডোনাল্ডো অবদান রেখেছে বা করছে, কিন্তু সেই পরিবর্তন নিয়ে আলোচনা সমালোচনা অনেকের মধ্যে আছে কিংবা নাই। কিন্তু আমার বক্তব্য হচ্ছে বাংলাদেশের পরিবর্তনের জন্য ডোনাল্ডোর শুধু সমর্থন নয়, যে কোনো পৃথিবীর যে কোনো ব্যক্তি যদি সমর্থন করে সে আমার শত্রু হলেও আমরা তাকে শ্রদ্ধা করি, স্যালুট করি। কারণ শেখ হাসিনার চেয়ে বড় শত্রু, শেখ হাসিনার চেয়ে বড় দেশ বিরোধী একজন ব্যক্তিও আপনি বাংলাদেশে এই মুহূর্তে পাবেন না। যদি জনমত জরিপ করেন যে বাংলাদেশের সবচেয়ে জনশত্রুতে পরিণত হয়েছে কে, তার নাম জনগণ এক বাক্যে
লিখে দিবে, তাতে কিচ্ছু করা লাগবে না, অপশন দিতে হবে না, ABC লিখতে হবে না, ডাইরেক্ট লিখে দিবে আপনাকে শেখ হাসিনার। বাংলাদেশের সবচেয়ে মানে কি বলে জনবিচ্যুত দল কোনটি? মানুষ লিখে দিবে আওয়ামী লীগ, কারণ জনগণের সাথে তাদের কোনো এখন সম্পর্ক নেই। আমি সেই জায়গা থেকে বলছি যে শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু যেমন হবে না, শেখ হাসিনার অধীনে কেউ যেতেও চাবে না এবং যাবেও না, এবং শেখ হাসিনার সেই কর্মক্ষমতাও বর্তমান সময়ে নেই এবং তারা হারিয়ে ফেলেছে। তারা বুঝতে পেরেছে যে একটি ঘটনা এদেশে ঘটবে এবং এদেশের মানুষ সেই ঘটনাতে আনন্দ উল্লাস প্রকাশ করবে, যে কারণে কিন্তু আজকের সেই জায়গায় তারা হতাশ হতে চলেছে এবং তারা এখন কিছুটা হলেও মাঝে মাঝে নমনীয় ভাব দেখায়, মাঝে মাঝে সংলাপের কথা বলে, মাঝে মাঝে বিভিন্ন বক্তব্য দেয়, কিন্তু আমার মনে হচ্ছে এই সকল কিছুই তাদের আস্থা করে নিক্ষিপ্ত হবে এবং অল্প সময়ের মধ্যেই আওয়ামী লীগের পতন নিশ্চিত হবে, যেটা আমি পূর্বেও বলেছি, এখনও বলছি, ভবিষ্যতেও বলবো। আমি যেই জায়গাটায় বাংলাদেশের মানুষ তাহলে কেন ডোনাল্ডুর এই সফরে এতটা আগ্রহ পোষণ করছেন, ডোনাল্ডুকে ওয়েলকাম বাংলাদেশের সাধারণ জনগণ জানাচ্ছেন এজন্য যে যেই ডোনাল্ডু জানুয়ারিতে আসার পরে আওয়ামী লীগে এত কিছু খাওয়ালো দাওয়ালো, তারপরেও ডোনাল্ডুকে ম্যানেজ করতে পারলো না, ভিসা নীতি চলে এসেছে, বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে স্বচ্ছ করার জন্য তারা উদ্যোগ নিচ্ছে। নিশ্চিত এবার ডোনাল্ডু আসলে চূড়ান্তভাবেই আওয়ামী লীগের যে পতনটা সেটা আরও কঠিনভাবে ত্বরান্বিত হবে বলে জনগণ কিন্তু তাকে এই মুহূর্তে ওয়েলকাম জানাচ্ছে। জনগণ মনে করে যে আওয়ামী লীগকে হটানোর জন্য যে কোনো শক্তিকে তারা সমর্থন করে এবং তাদেরকে শ্রদ্ধা করে, কারণ এদেশের দেশবিরোধী অপশক্তি এই আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ বাংলাদেশ থেকে তাড়িয়ে দিতে চায়, বাংলাদেশের ময়দান থেকে তাড়িয়ে দিতে চায় এবং তাদের অধীনে তাদের সাথে থেকে কোনো কিছু এদেশের জনগণ মেনে নিতে চায় না বিধায় আজকে কিন্তু এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বন্ধুরা আমার। তো বাংলাদেশের জনগণ চিন্তা করে না যে ডোনাল্ডু মুসলমান না হিন্দু না খ্রিস্টান, বাংলাদেশের জনগণ চিন্তা করে না তিনি এখানে কি করবেন না করবেন, বাংলাদেশের জনগণ চিন্তা করে আমাকে একটা সাদা কাগজে ভোট দেওয়ার অধিকার দিতে হবে এবং ভোটটা হতে হবে শেখ হাসিনা মুক্ত একটি নির্বাচন, যেখানে অন্তত বিশ্বাস করে আমি একটা ভোট দিলে যাকে ইচ্ছা তাকে ভোট দিতে পারবো, এই ধরনের একটি আস্থা তারা বর্তমানে মানে পোষণ করছেন বিধায় বাংলার জনগণ আমেরিকার যে কোনো সিদ্ধান্তকে এখন স্বাগত জানাচ্ছে। যদিও আন্তর্জাতিক পলিসির বিভিন্ন বিষয়ে আমারও যেমন সমালোচনা আছে, আপনাদেরও আছে, তাতে কোনো ভিন্নতার কোনো সুযোগ নেই, কিন্তু এই সুযোগে শেখ হাসিনাকে অন্তত রাজনীতিতে মাঠে থাকতে বাংলাদেশে ওই আমেরিকা বিরোধী মানসিকতা তৈরি করে দিয়ে শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় রাখার কোনো মানসিকতা বাংলাদেশের জনগণ নেই, কারণ বাংলাদেশের জনগণ খুবই স্মার্ট। বাংলাদেশের জনগণ একটার সাথে আরেকটা মিশাতে চায় না। বাংলাদেশের জনগণ বিশ্বাস করে শেখ হাসিনার ক্ষমতা থেকে পড়া দরকার, অতএব পড়তে হলে পৃথিবীর যত বড় বড় শক্তি আছে সবাই মিলেও যদি ওরে চাপিয়ে ধরে ক্ষমতা থেকে নামাইয়ে দেয়, তাহলেও সবাই এখানে এদেশে বিজয় মিছিল করবে, মিষ্টি বিতরণ করবে, মসজিদে মিলাদ পড়বে কিংবা নিজে নিজে নফল ইবাদত করবে, এবং এটাই বাস্তব সত্য কথা। তো আমি সেই জায়গা থেকে বলছি যে ডোনাল্ডুর সফর আমাদের বাংলাদেশের গণতন্ত্রের বিজয়ের পক্ষে অবস্থান করবে বলে আমি এখন পর্যন্ত বিশ্বাস করি। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে হলেও তারা অন্ততপক্ষে বাংলাদেশের জনগণের পক্ষে থাকার চেষ্টা করবেন এবং বাংলাদেশের অধিকারকে প্রতিষ্ঠার জন্য তাদের সর্বোচ্চ চেষ্টাটা অব্যাহত রাখবেন, এবং তারা যদি সেই চেষ্টাটা অব্যাহত রাখতে পারেন তাহলে এই অবস্থান থেকে আওয়ামী লীগ যেভাবে পলায়ন করতে বাধ্য হবে, তেমনিভাবে আওয়ামী লীগের সরকার প্রধান শেখ হাসিনাও আজকের বুঝতে সক্ষম হবে যে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা ছাড়া অবৈধভাবে ক্ষমতায় থাকলে যে আসলে এন্ড অফ দ্য ডেতে অন্তঃসারশূন্য বিদায় নিতে হয়, সেটা তাকে জনগণ প্রতিষ্ঠা করে দেখাবে। আপনারা দেখেন একটা জিনিস আমি মাঝে মাঝে ভেবে কুল পাই না, যে আওয়ামী লীগ মূলত কি কারণে এতটা অ্যাগ্রেসিভ, কি কারণে আপনার কথা আমার কথা, ধরে নিলাম আমি একজন সমালোচক, আমার কথা তার পছন্দ নাই হতে পারে, কিন্তু সাধারণ কোনো মানুষের বাংলাদেশের কাউকে তারা কেন বিশ্বাস করে না, কারো উপরে কেন তারা আস্থা রাখে না, তারা কেন একটা ব্যালট পেপারের উপরে আস্থা রাখতে পারে না, তারা কেন একটা সত্য ফেয়ার ইলেকশন দিতে পারে না, তারা কেন একজন ন্যূনতম মানে ধরেন যেই প্রার্থী বিএনপি নাই, কেউ নাই, চরমনায়ের পীর সাহেব হুজুর দাঁড়িয়েছে অথবা আরেকজন জামাত ইসলামের ক্যান্ডিডেট বা XYZ হোয়াটএভার, যাদের সাথে নৌকাকে ভয় পাওয়ার কোনো যুক্তি নেই, কারণ নৌকা নিজেরা দাবি করে যে বাংলাদেশের একটি বিশাল সংগঠন, তারপরেও তাদেরকে কেন ভয় পাচ্ছে, তাদেরকে মানুষ ভোট দেয় এইটাকে কেন তারা ভয় পায় জানেন? ভয় পায় এজন্য নৌকার বিপক্ষে যারাই দাঁড়ায় তাদেরকে জনগণ সিল মারে। এটাই আওয়ামী লীগের জন্য সবচেয়ে দুঃখ এবং কষ্টের কারণ, যে বাংলাদেশের এত কিছু এত চাপা ছাড়ে, এত কিছু বলে, এত কিছু বিবৃতি দেয়, তারপরেও জনগণ তাদেরকে কেন অ্যাকসেপ্ট করছে না। এই কারণে মূলত তারা কখনোই বাংলাদেশে সুষ্ঠু কোনো নির্বাচন কোনোদিন হতে দিবে না, কারণ আওয়ামী লীগের কাছে স্পষ্ট ডাটা আছে যে বাংলাদেশের জনগণ তাদেরকে ভোট দেয় না। এখন জনগণ যদি ভোটই না দেয় তো ব্যালট পেপার দিয়ে আওয়ামী লীগ ক্ষতি করবে, নিজের পায়ে কুড়াল মারবে, আওয়ামী লীগকে নিজের পাওটাকে ধ্বংস করে দিবে, নিজের ক্ষমতা থেকে পড়ে যাওয়ার জন্য নিজে নিজে চেষ্টা করবে, কোনোদিন সেটা হতে পারে না। এটা কিন্তু আওয়ামী লীগের চরিত্রে নেই, সংবিধানে নেই, যে কারণে আওয়ামী লীগ যেটা করে, আওয়ামী লীগ সবসময় এই স্বৈরতন্ত্রকে সাপোর্ট করে, আওয়ামী লীগ সবসময় একনায়কতন্ত্রকে সাপোর্ট করে, আওয়ামী লীগ সবসময় গণতন্ত্র বিরোধী কাজকে সাপোর্ট করে, এবং আওয়ামী লীগ সবসময়
অনৈতিকভাবে ক্ষমতায় এসে নৈতিকতা বিবর্জিত কর্মকাণ্ড করে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থাকতে চায় এবং থেকেছে, যে কারণে মূলত তারা কোনোদিন বাংলাদেশে ভোট দেবে না। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ লিখে দেই, ওনারা রাতের ভোট, দিনের ভোট, ডাকাতির ভোট, যা ইচ্ছা, প্রয়োজনে শেখ হাসিনাকেও যদি সেন্টারে এসে ভোট কাটতে হয় সেটাও তারা কাটবে, তাদের নেতা নেত্রীদেরকে হত্যা করে ক্ষমতায় থাকতে হয় তাও তারা করবে। এটা আওয়ামী লীগের একটা বিগ নেচার। অতএব এই নেচারটা তারা কিন্তু তদন্ত করে বের করতে নিজেরা সক্ষম হয়েছে যে বাংলাদেশের জনগণ তাদের সাথে নেই। তখন তাদের বুদ্ধিজীবী কুশল যারা রয়েছেন তারা পরামর্শ দিয়েছেন, ভারত থেকে আমদানিকৃত সুজাতা সিং সহ বিভিন্ন ধরনের যারা এসেছিলেন পূর্বে, আপনারা জানেন রয়্যাল এজেন্ট সহ আশেপাশে যারাই যেভাবে ছিল, তাদের বিভিন্ন সংস্থা থেকে যে সকল কার্যক্রম এসেছে সেই জায়গা থেকে তথ্যমতে শেখ হাসিনাকে বুদ্ধি দিয়ে দেওয়া হয়েছে যে একটা কাজ তোমাকে করতে হবে, সেটা হচ্ছে আমরা চেপে ধরে তোমাকে একবার ক্ষমতায় এনে দেব, বাকি সময় তোমাকে নিজ দায়িত্বে থাকতে হবে, এই পলিসি মেনটেন করতে। যেমনটাই হয়েছে তাই 2000 আপনারা জানেন যে 8 সালের সেই 1/11 পরিবর্তনের মধ্য দিয়ে শেখ হাসিনা কিন্তু সেই সময় রাষ্ট্র ক্ষমতায় ঢুকেছেন এবং ঢোকার পরে পরবর্তী এই দুটি নির্বাচন এবং সবসহ 3টি প্রায় পরাপর তারা কিন্তু অবৈধভাবে ক্ষমতায় আছে এবং তারা কিন্তু একটি প্রেসক্রিপশনের উপরে ভিত্তি করে ক্ষমতায় আছে। এবং প্রেসক্রিপশনের মূল ভিত্তিটাই হচ্ছে জনগণ কি বলে না বলে তোমার শোনার দরকার নাই, কারণ আওয়ামী লীগ তোমার জনগণ তোমার বন্ধু না, আওয়ামী লীগকে জনগণ পছন্দ করে না, অর্থাৎ জনগণ তোমার কেউ না। জনগণকে শত্রু ধরেই তুমি আগাও, তাহলে তুমি অন্তত অবৈধভাবে হলেও রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারবা। এই তথ্যটা যখন শেখ হাসিনাকে অন্তঃকরণে বিশ্বাস করাতে পেরেছে এবং যখন শেখ হাসিনা বুঝতে সক্ষম হয়েছে এবং তাকে বোঝানো হয়েছে যে এদেশের আলেম সমাজ তোমার বিরুদ্ধে, এদেশের জামাত ইসলামের বিতর্কতভাবে তোমার বিরুদ্ধে, এদেশের অমুক অমুক তোমার বিরুদ্ধে, তখন তাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে যে এদেরকে ফাঁসি দাও, এদেরকে জেলে ঢুকাও, এদেরকে গুম করো, এদেরকে হত্যা করো। এভাবে করে যতগুলো পলিসি দিয়েছে, আমি যেটা আজকে বলছি আপনারা আপনাদের নিজেদের সাথে একটু মিলাবেন এবং আমাকে কমেন্টস করে আমার এই মন্তব্যের সাথে আপনি একমত কিনা আমাকে জানানোর চেষ্টা করবেন, তাহলে আমি বুঝবো যে আমার এই দর্শনটা বা আমার এই তথ্যটা, আমার এই ব্যক্তিগত বিশ্লেষণটা সঠিক কিংবা বেঠিক। আপনাদের কাছ থেকেও সেই কমেন্টসের আশা করছি। তো যাই হোক বন্ধুরা, আমার কাছে মনে হয়েছে সেই জায়গা থেকে শেখ হাসিনাকে নিশ্চিত করা হয়েছে যে এই কাজগুলো তোমাকে অ্যাগ্রেসিভলি করতে হবে এবং তুমি যদি করতে পারো তাহলে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা থেকে তোমাকে কেউ নামাতে পারবে না, কারণ ভোটই নেই। এখান থেকে রাষ্ট্র ক্ষমতায় নামানোর তো আর প্রশ্ন কিছু নাই। যে দেশে ভোট নাই, যে দেশে চোরেরা রাজনীতি করছে, যে দেশে আপনার বাংলাদেশের সত্যিকার অর্থে ভালো মানুষগুলো আলেম ওলামা সব জেলে, সে দেশে আপনি তো মানে বেতনভুক্ত কিছু মানুষ রেখে আপনারা এই অবৈধ পথে রাষ্ট্র ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য অনেক কিছুই করতে পারবেন এবং সেটাই কিন্তু বাংলাদেশে এখন হচ্ছে। আজকের সেই জায়গা থেকেই কিন্তু শেখ হাসিনাকে আজকের সেই যে টিপস দেওয়া হয়েছে ওই টিপসের উপরে তারা ভিত্তি করে চলছে। শেখ হাসিনা স্টিল জানে যে বাংলাদেশের 300 আসনের ইনক্লুডিং গোপালগঞ্জের আসনে যদি ফ্রি ফেয়ার ইলেকশন হয়, সম্ভাবনা আছে গোপালগঞ্জে তিনি ঠকবেন, কারণ এই মুহূর্তে গোপালগঞ্জের মানুষও দীর্ঘ 14 বছর পর্যন্ত ভোট দিতে পারে না। 30 বছরের যে যুবকটি গোপালগঞ্জে জন্মগ্রহণ করেছে 30 বছর আগে, তিনি আজ পর্যন্ত ব্যালট পেপার কি জিনিস এটা চেনে না, সেন্টার কাকে বলে সেটা জানে না, ভোট সেন্টারে কিভাবে মানুষ দাঁড়ায় সেটা সম্পর্কে তার কোনো তথ্য নেই, যে কারণে তারা কিন্তু সেই জায়গায় ভোট দিতে চায়। কিন্তু শেখ হাসিনা যেহেতু সেই ভোট দিতে দিচ্ছে না, ওই কারণে গোপালগঞ্জের মানুষরাও কিন্তু তাকে ভোট দিবে না। এখন শেখ হাসিনার উপায়টা কি? তাহলে শেখ হাসিনার একটাই উপায়, সেটা হচ্ছে ভোটারবিহীন রাষ্ট্র ক্ষমতায় থাকার পলিসি যা যা আছে সব তিনি গ্রহণ করেছেন। তিনি একটা ভুয়া তকমা জনগণের সাথে বিবৃতি দিয়ে চালিয়ে যাচ্ছেন কি উন্নয়নের জন্য আমরা আছি, আমরা উন্নয়ন করব। আপনাকে আমি প্রশ্ন রাখতে চাই, একটি অবৈধ সরকার অবৈধ পথে যদি 50 বছর থাকে, তো 50 বছর আগে যখন ক্ষমতা নিয়েছে তখন যা উন্নয়ন থাকবে 50 বছর পরেও কি একই থাকবে? এটা কোনো পৃথিবীর কোনো বোকা মানুষও বিশ্বাস করে? আপনারা জানেন যে 2001 সালে যখন টেলিকমিউনিকেশনের বিকাশ শুরু হয়েছে, মানুষের ফোন কেনা শুরু হয়েছে বিভিন্ন ধরনের, এখন কি পৃথিবীর কোনো দেশে, আপনি যদি সেটা উগান্ডাও বলেন, সেখানে কি ডিজিটাল কোনো কিছু নেই? আপনার সোমালির কান্ট্রিতে যাবেন, সেখানে কি ডিজিটাল কিছু নেই? বিশ্বায়নের যুগে যেখানে যেটা হবে সেটা পৃথিবীর সব জায়গায় বিচরণ করবে। অতএব শেখ হাসিনা উন্নয়নের ধোয়া তুলে যে বক্তব্যগুলো দিচ্ছেন এটাও সম্পূর্ণ জনগণের সাথে প্রহসন করছেন, কারণ তিনি উন্নয়ন কিছুই করছেন না। এই উন্নয়ন যদি আজকের পদ্মা সেতুর এইখানে বিএনপি যদি ক্ষমতায় থাকতো অথবা অন্য যে কোনো দল থাকতো, একটার জায়গায় 3টাও হতে পারতো, কারণ এই পদ্মা সেতুর খরচ হওয়ার কথা 10,500 আপনি কি বলে 10,000 কোটি টাকা, সেখানে আপনার 40,000 কোটি টাকার উপরে আপনার খরচ করেছেন, 45,000 কোটি টাকার উপরে খরচ করেছেন। তো একটা সেতু থেকেই তো 3টে সেতু বানানো যেত, কিন্তু আজকের সেই উন্নয়নের ধোঁয়াগুলো তুলে মূলত তারা ষড়যন্ত্র করে ক্ষমতায় থেকে তাদের দুর্নীতিটাকেই প্রাধান্য দিয়েছে। আমি সেজন্য বলছি যে আওয়ামী লীগ এই মুহূর্তে
এই মুহূর্তে তারা যে কাজটি করছে সেটা হচ্ছে জনগণের কাছে এই তথ্যটা বিবৃতিটা মিথ্যাভাবে উপস্থাপন করছে যে আমরা উন্নয়নের জন্য ক্ষমতায় আছি, এবং দ্বিতীয় যে কাজটি করছে সেটা হচ্ছে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করছি, ভোটে যদি কেউ না আসে তা আমরা কি করব। তা ভোটে কে আসবে বলেন? আপনি ক্লাসে ফার্স্ট বয়, এখন যদি সেকেন্ড বয় থার্ড বয় প্রত্যেককে বাড়িতে হাত পাও বেঁধে রেখে এসে বলেন আমি ক্লাসে বসে গেলাম এবং এই ক্লাসে আমি ফার্স্ট, নির্বাচন হোক আর যা হোক, পরীক্ষা হওয়ার পরে আপনি আপনি একা একাই 1 নম্বরে চলে গেলেন, রোলও এক ছাত্রও এক, সেটাই যেমন হচ্ছে আজকে সেই ধরনেরই একটি কাজ কিন্তু এই আওয়ামী লীগ করছে, যেখানে কোনো প্রতিদ্বন্দ্বী বলতে কিচ্ছু নেই। আপনি বলেন বাংলাদেশে প্রতিদ্বন্দ্বীর তালিকায় কাদেরকে আপনি বিশ্বাস করেন বলেন? আমি বাংলাদেশের সর্ববৃহৎ একটি দল বলি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমার দল। এরপরে আপনি আরো 5টা দলের নাম বলেন, এখানে লেখেন। তারা আজ পর্যন্ত কি আজকের আওয়ামী লীগ তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পেরেছে বলেন? জামাত ইসলামের মতো একটি দলকে তারা 14 বছর পর্যন্ত কণ্ঠরোধ করে রেখেছে, ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। কই, তারা তো সঠিকভাবে ভোট দিতে পারেনি। জনগণ বন্ধুরা আমার, আপনারা সেখান থেকে দেখেন কি অবস্থাটা হয়েছে। বাংলাদেশের অন্যান্য বিরোধী মতের মানুষরা কেউ ভোট দিতে পেরেছে? কয়েকটি লোককে সাথে নিয়ে তারা নির্বাচন করছে। কাদেরকে? যারা জীবনে মেম্বার হওয়ার যোগ্যতা রাখে না। হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, ওই যে কি বলেন ফজলে হোসেন বাদশাহ, অমুক তমুক, নুরুল ইসলাম নাহিদ, বাম ডান মিলিয়ে মিলিয়ে কিছু মানুষদেরকে নিয়ে তারা আজকের এই ধরনের কাজ করছে এবং সেইভাবে তারা রাষ্ট্র ক্ষমতায় থাকার জন্য এই চেষ্টাগুলো চালিয়ে যাচ্ছে। যাই হোক বন্ধুরা আমার, যেই প্রসঙ্গটি বলেছিলাম যে সেই পার্শ্ববর্তী রাষ্ট্রের সেই বন্ধুদের কাছ থেকে সুজাতা সিং সহ যারা এদেশে অবৈধভাবে ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য বিভিন্ন ধরনের চক্রান্ত করেছিল, তাদের পরামর্শটাকে পুরন্তভাবে শেখ হাসিনা অ্যাকসেপ্ট করে নিয়েই এদেশে তারা বিভিন্ন ধরনের হত্যা, সন্ত্রাস, গুম, খুন, র্যাবের ক্রস ফায়ার, এরপরে মানবতা বিরোধী অপরাধের নামে মানুষকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করা, এই ধরনের প্যানিক সৃষ্টি করে বাংলাদেশে অবৈধভাবে এতদিন পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায় থেকেছে। আপনারা নিশ্চয়ই জানেন যে পৃথিবীর সবচেয়ে দুর্বল রাষ্ট্রটাকেও যদি কেউ চুরি করে তার পরাধীনতা রাখতে চায়, তাদেরকে শেষ করে দিতে চায়, যেমনটা ব্রিটিশরা আমাদের উপরে চেপে বসেছিল এক সময়। আপনি বলেন 200 বছর শাসন করুক আর 250 বছর করুক, আপনার এদেশে কি টিকতে পেরেছে? পারে নাই। দুর্বল রাষ্ট্রের সাথেও কখনো অন্যায় করে টিকে থাকা যায় না। এজন্য যে এই দুর্বলরা একদিন না একদিন আপনাকে চোর ভাবা শুরু করে এবং বুঝতে সক্ষম হয় যে আমার জমি, আমার ধান, আমার ক্ষেত, আমার ভুট্টা, এগুলো সব তাদেরকে দেয়া লাগছে, অথচ এটা আমারই জমির সম্পদ, আমারই মালিক, আমি এদেশের নাগরিক। যখন তারা বুঝতে পারে তখন কিন্তু তাদেরকে পালায়ন করতে হয়। অতএব বড় বড় শক্তিরা কিন্তু পালিয়েছে। আজ শেখ হাসিনাকেও কিন্তু সে কারণে পালাতে হবে। শেখ হাসিনা কিন্তু বাংলাদেশের এই অবৈধভাবে শুধুমাত্র ক্ষমতায় থাকছে যে যতদিন থাকা যায়, অন্ততপক্ষে দেখি ট্রাই করে, দেখি না এইটা করে, দেখি না এইটা করে। আর বাংলার জনগণও সেটাকে কিন্তু গত 14 বছর পর্যন্ত এক কথায় বলতে গেলে আমরা শত আন্দোলন সংগ্রাম করে প্রতিবাদ করেও কিন্তু শেখ হাসিনার সেই অবৈধ ক্ষমতার শক্তিকে আমরা এখন পর্যন্ত দমায় রাখতে পারিনি। আর অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশে গত 14 বছর আগেও অন্ততপক্ষে হত্যা করার ইতিহাস ছিল না। মানে সরাসরি খুন করা, সরাসরি গুলি করা, সরাসরি মানে গুম করা, রাতের অন্ধকারে মানে স্ত্রীর কোল থেকে স্বামীকে কেড়ে নেওয়া, এই ইতিহাস কিন্তু ছিল না। এরশাদ সাহেবও অবৈধভাবে ক্ষমতায় ছিল। কম বেশি বিভিন্ন রাজনৈতিক দলের ক্ষমতায়নের ক্ষেত্রে অনেক সমালোচনা আলোচনা থাকতেই পারে। আমিও সেই সমালোচনার বাহিরে কোনো ব্যক্তি নই। আমার অপছন্দ অনেক কাজ আপনার অপছন্দ হতে পারে, আমার পছন্দনীয় কাজ আপনার অপছন্দনীয় হবে, আপনার পছন্দের কাজ আমার অপছন্দ হবে। কিন্তু এটা কি দেখেছেন যে গত 14 বছরে যত ধরনের অপকর্ম হয়েছে, মানুষদেরকে খুন করা, মিথ্যা অপবাদ দেয়া, মানুষদেরকে মেরে ফেলা, এটা কি কিন্তু বাংলাদেশে আমরা কখনো দেখতে পারিনি, কখনোই না। এবং সেটা যে এতটাই বেড়েছে যে এটা এখন বাংলাদেশের ওই যে মানুষ বলে না, হটাও হাসিনা বাঁচাও দেশ, টেক ব্যাক বাংলাদেশ, বাংলাদেশের মানুষ এখন স্লোগান তুলছে যে আমরা আমাদের সেই বাংলাদেশটাই যেতে চাই, বাংলাদেশ নামক রাষ্ট্রের সেই জায়গায় অবস্থান করতে চাই। তো যেই কথাটা আমরা বলতে চাই যে ডোনাল্ডোর সফর, এই সফরটা মূলত আওয়ামী লীগ এখন অতিষ্ঠ হওয়ার এবং তাদের বিচলিত হওয়ার অন্যতম কারণ হচ্ছে আওয়ামী লীগ বুঝতে সক্ষম হয়েছে যে এবার আর চুরি চাপটামি করা যাবে না, এবার আর ডাকাতিও করা যাবে না, এবার আর রাতের বেলা তাহাজ্জুদ পরে একেবারে অজুটুজু করেও ভোট টোট চুরি করার রাস্তা আর নাই। এবার আর শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা অমুক তমুক দাবি করে কান্না বিজড়িত কণ্ঠে আপনি অনেক কথা শোনাবেন, সেই শব্দও এখন আর কেউ, কারণ এখন সজাগ সবাই হয়ে গিয়েছে। এদেশের সবাই, আওয়ামী লীগের মধ্যেও অনেকে যারা ভোট দিতে পারে নাই তারা পর্যন্ত এখন বিতর্কিত মানে কি বলে বিরক্ত বোধ করছে এবং তারা অনেকটাই অনেক ক্ষেত্রে তারাও কিন্তু চাচ্ছে যে না, সরকারের পতন হোক, কারণ সরকার পরিবর্তন না হলে তাদের যেভাবে দুর্বৃত্তায়নের দেশ চলছে, এই দুর্বৃত্তায়ন থেকে বাংলাদেশের কোনো মানুষ রক্ষা হবে না। সে কারণে ডোনাল্ডোর আগমনের পলিসিকে আমি মনে করি ব্যক্তিগতভাবে এই মুহূর্তে এখন
মনে হচ্ছে যে বাংলাদেশের হয়তো নতুন আরও বড় কোনো পরিবর্তনের আভাস, যেটা আওয়ামী লীগের বুককে একেবারে চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে, তাদের হৃদয় রক্তক্ষরণ ঘটাবে, তাদেরকে এমনও হতে পারে হার্ট অ্যাটাক করবে, এমনও হতে পারে তারা মানে কি করবে সেটা আপনারাই অবাক হবেন, যেমনটা শেখ হাসিনা করেছে। যেমন আপনি দেখেছেন না যে ভিসা নীতি হওয়ার পরে আওয়ামী লীগের অনেকে চেলাপেলারা চিল্লাচিল্লি শুরু করেছিল, বলেছিল এটা বিএনপির জন্য করা হয়েছে, বিরোধী মতের মানুষের জন্য করা হয়েছে। আসলে কি তাই? যখন শেখ হাসিনা 3 দিন পরে বক্তব্য দিয়ে বলে দিলেন আটলান্টিক সাগর পাড়ি দিয়ে যাওয়ার দরকার নাই, ভিসা নীতি দিলে আমাদের কিছু করার নাই, তখনই ওবায়দুল কাদেরও পাগল হয়ে বক্তৃতা দিয়ে বললেন ভিসা নীতি আমরাও দিতে পারি, অন্যরা নাকি আমেরিকার বিরুদ্ধে ভিসা নীতি দেবে আর ওই ডোনাল্ড আর আমেরিকার জো বাইডেন বাংলাদেশে যাতে নাগরিকত্ব না পায় সেই চেষ্টা করবে। এটা মানে এত মিথ্যুক এবং এতটা অস্বস্তিকর বক্তব্য আওয়ামী লীগ দিতে পারে, যেটা আমরা শেখ হাসিনার বক্তব্য থেকে দেখেছি, ওবায়দুল কাদেরের বক্তব্য থেকেছি। সেখান থেকে প্রমাণ হয় যে তারা কিন্তু মূলত ভয় পেয়ে গিয়েছে, ভয় পেয়েছে। এখন বাকি ভয়টা কিন্তু এখন বর্তমানে এই যে শেখ হাসিনা রয়েছেন এবং এই শেখ হাসিনার সাথে যারা সঙ্গপঙ্গ রয়েছেন তারা কিন্তু চূড়ান্তভাবে এখন অনুভব করতে পারছেন, তারা এখনও বুঝছেন যে কোনো অবস্থায় রাষ্ট্র ক্ষমতায় থাকা যাবে না। কিন্তু জনগণকে কি বলবে? জনগণকে তো আর বলতে পারবে না যে আমি পদত্যাগ করব। জনগণকে বাংলাদেশের কালচারে তো আসলে পদত্যাগের কোনো বিধানই নেই, এদেশে তো টেনে হেসড়ে ছাড়া কোনো কেউ নামে না। আপনাকে যতক্ষণ পর্যন্ত অপমান অপদস্থ করা না হবে ততক্ষণে আপনি ঠিকমতো নামবেন না। সেই কারণে কিন্তু তারা এখন এই জায়গাটায় নতুন করে রাজনীতি শুরু করে দিয়েছে বন্ধুরা আমার। তো আমার মনে হচ্ছে যে এই এই অবৈধ ফ্যাসিস্ট সরকার ডোনাল্ড আসার পরে ওদের রক্তক্ষরণ হবে, ওদের ডায়াবেটিস বাড়বে, ওদের অসুস্থতা বাড়বে, ওদের কেউ কেউ হার্ট অ্যাটাক করবে, ওদের কেউ কেউ ঘুমে উঠলে মানে লাফ দিয়ে উঠবে, স্বপ্ন দেখা শুরু করবে। এবং এটাই বাস্তব সত্য কথা। কারণ যেই ডোনাল্ডোর আগের সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগ এত রুটি পিঠা হালুয়া খাওয়ানোর পরেও ভিসা নীতি বাংলাদেশে প্রত্যাবর্তন করিয়ে পাঠিয়ে দিলেন, এবং যেই টকশো উপস্থাপক আপনার কি বলে তৃতীয় মাত্রার সেই ব্যক্তিকে আপনার যখন বিতর্কিত করতে চাইলো আওয়ামী লীগ, সেই ব্যক্তির সাথে ডোনাল্ড সরাসরি এসে টকশোতে অংশগ্রহণ করেছেন, তখনই আমি মনে করি যে একটা গাল পাচাইয়ে চটপাঘাত করেছেন, মানে একদম চর থাপ্পড়টা স্পষ্টভাবে আওয়ামী লীগের গায়ে দিয়েছেন। এখন সমস্যা হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগকে যেভাবে অপমান করা হয়, অপদস্থ করা হয়, কিংবা বিদেশিরা তাদেরকে যে চোখে দেখে, এটা তারা বুঝেও না বোঝার বান ধরে মানে স্যাসরা যে স্বভাবটা বলে বাংলাদেশে, এক বাক্যে স্যাসরামির চূড়ান্ত পর্যায়ে এই শেখ হাসিনা সরকার এবং তার টিমটা সম্পূর্ণভাবে এই জায়গায় কিন্তু রয়েছেন। আমি মনে করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিকল্প কারো মাধ্যমে সরকার পতন সম্ভব নয়। তবে জাতীয়তাবাদী শক্তিকেও, এদেশের সকল শক্তিকে সাথে নিয়ে এই পতনের ডাক দিতে হবে এবং পতন করতে হবে। কারণ এদেশের জাতীয়তাবাদী শক্তিটা সবসময়ই রাষ্ট্র ক্ষমতায় এসেছে বাংলাদেশের ইসলামী মূল্যবোধ এবং বাংলাদেশের স্বাধীন চেতা নাগরিক এবং যারা মিনিমাম ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করে, স্বাধীনতায় বিশ্বাস করে, বাংলাদেশের গণমানুষের অধিকারে বিশ্বাস করে, এক বাক্যে ভালো মানুষ যারা, সৎ চিন্তা যারা করে, তারাই বিএনপির সাথে বিভিন্ন সময় ছিল, বিভিন্ন সময় আছে, ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ। অতএব আমি মনে করি যে আগামী দিনে বাংলাদেশের এই পরিবর্তনের জন্য ডোনাল্ডোর এই সফর এবং ডোনাল্ডোর এই সফরের সাথে কেন্দ্র করে আমাদের বিরোধী মতের মানুষদের মধ্যে ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে এবং আমরা সবাই মিলে যদি ঐক্যবদ্ধ সেই প্রচেষ্টাকে সামনে নিয়ে এগিয়ে যাই, সেই জায়গায় আমরা সফল হব বলে বিশ্বাস করি। তবে নির্বাচনের আগে অনেক গসিপ হবে, অনেক কথাবার্তা হবে, অনেকে একে অপরের বিরুদ্ধে বিভিন্ন কাদা ছড়াছড়ি বক্তব্য দিবে। আমার কাছে মনে হচ্ছে সাধারণ জনগণের এই জায়গাটায় একটু আস্থা এবং বিশ্বাস এবং ঐক্যের মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে। যেমনটা আমরা এর আগে কয়েকদিন আগে শুনেছি চরমনার পীর আওয়ামী লীগের দালাল হয়ে নির্বাচনে যাচ্ছে, কিন্তু আমি কখনোই বিশ্বাস করিনি। এখন কিন্তু স্পষ্ট হয়েছে তারা এই নির্বাচনে যাবে না। এখন আবার শুনতে পাচ্ছি জামাত দালালি করবে, জামাত নির্বাচনে যাবে। আমার কাছে আজও স্পষ্ট জামাত নির্বাচনে যাবে না বা যাচ্ছে না, এবং এটা আমার হৃদয় থেকে বলছি, বুঝে বলছি, রাজনৈতিক জ্ঞান থেকে বলছি। যদি কেউ যায় এই সরকারের অধীনে নির্বাচনে, সেটা জামাতও তো সমালোচনা করে বলেছে যে যারা যাবে তারা মুনাফেক হবে, খারাপ হবে, তাহলে সেই মুনাফেকটা তখন কিন্তু জামাতকেও হতে হবে এবং সেটা কিন্তু সেই ট্যাগটা, সেই খারাপ চরিত্রটা জামাত অন্তত বর্তমান সময়ের প্রেক্ষাপটে কোনোদিন মেনে নিবে না বা নিতে যাবে না। কারণ যেই দলের শীর্ষ পর্যায়ের নেতারা শহীদ হয়েছে, কি করে ভাবলেন সেই দলের নির্বাচনে তারা রক্তপিপাসু আওয়ামী লীগের সাথে নির্বাচনে যাবে? আমি কখনো বিশ্বাস করি না। পৃথিবীর কে কি বিশ্বাস করলো বা কার কি রাজনীতি বিশ্লেষণ, সেটা আমার কাছে বিবেচ্য বিষয় নয়। আমি চিন্তা লালন করি, আমি চিন্তা করি যে সত্যিকার মানুষের পালসটা কি, এদেশের জনগণ আসলে কি চায়। এদেশের জনগণ যেটাই চায় সেটা আমাদেরকে করতে দিতে হবে। এদেশের জনগণ কখনো ধর্মবিদ্বেষী মানসিকতার না, এদেশের জনগণ কখনো সন্ত্রাস, চোর, চাঁদাবাজ, টেন্ডারবাজ, দুষ্ট চক্র, ধর্ষণ চক্র, তাদের সাথে সহযোগিতা করতে চায় না, তাদেরকে সহযোগিতা করে না। এদেশের জনগণ খুবই পিসফুল মানুষ, তারা চায় একটা পিসফুল কান্ট্রি যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্যবদ্ধভাবে তারা তাদের মতো চলবে। আবার এদেশের জনগণ এমনও চায় না যে একেবারে বাংলাদেশটা ইসলামী রাষ্ট্র
রাষ্ট্র কায়েম হয়ে যাক, একেবারে কোরআন সুন্নাহ ভিত্তিক চলবে, তাও এদেশের জনগণ কিন্তু ওই অর্থে চায় না। হ্যাঁ, তবে কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজ করলে সেটাও এদেশের জনগণ মেনে নিতে পারে না। তার মানে এদেশের জনগণের মধ্যে ভালোবাসা রয়েছে, ইসলামের ভালোবাসা রয়েছে ইসলাম প্রিয় মানুষদের প্রতি, আবার এদেশের জনগণ একটু উদারতান্ত্রিকভাবে মুভমেন্ট করতে পছন্দ করে। এটা আমার ব্যক্তিগত বিশ্লেষণ, আপনার ভিন্ন মতামত থাকতেই পারে। এবং আমি সেই জায়গা থেকে বলছি, বাংলাদেশের যারা মিনিমাম বাংলাদেশের জনগণের উপর কমিটেড, তারা এই নির্বাচনে যাবে না। আশা করি ডোনাল্ডুর সফর সফল হবে এবং এই সফলতার মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ গণতন্ত্র এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা ফিরে পাবে, এবং সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসুন আমরা আগামী একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন করি, যেই নির্বাচনের মধ্য দিয়ে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার আজকের যেভাবে জুলুম নির্যাতন করছে, তার নির্যাতনের সকল জবাব আমরা দেই। সকল মানুষকে যারা যারা খুন করেছে, সেই মানে খুনি ব্যক্তির যারা যারা খুনের সাথে সম্পৃক্ত ছিল, তাদের শাস্তি নিশ্চিত করি এবং জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করি এবং বাংলাদেশের মানুষের মূল্যবোধকে প্রতিষ্ঠার জন্য, সংগ্রামের জন্য আমরা এগিয়ে যাই, সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনার সংক্ষিপ্ত লাইভ এখানেই শেষ করছি। আবারও দেখা হবে যে কোনো জাতীয় ইস্যুতে এবং বাংলাদেশের মানুষের সত্য এবং ন্যায়ের পক্ষে নিয়ে আপনাদের সাথে থাকবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি? আশা করি পুরো ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন আর ভিডিওটি আপনার বন্ধুর কাছে শেয়ার করবেন। আর নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই শেষ, পরবর্তীতে আবার দেখা হবে যে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। খোদা হাফেজ।